একটি দেশের মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য সবচাইতে বেশি বিশ্বাস করে থাকে নিজের দেশের সেনাবাহিনীদের উপর, কারণ একমাত্র সেনাবাহিনীরাই দেশের যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে নিজের দেশের মানুষদেরকে রক্ষা করে। কিন্তু কি হবে, হঠাৎ করে কোনো দেশের সেনাবাহিনী যদি নিজের দেশের মানুষদেরকে হত্যা করতে শুরু করে এবং তারা হয়ে যায় স্বৈরাচার সরকারের হাতের পুতুল, আর নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তায় ফেলতে থাকে নিরীহ মানুষদের লাশ, তাহলে সেই দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। কিছুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি আমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। তবে আমাদের বাংলাদেশের মতোই ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল সাউথ কোরিয়ায়। সময়টা ছিল 1980 সাল, যখন হঠাৎ করে একটি ছাত্র আন্দোলনের ফলে সেই দেশের সেনাবাহিনীরা হত্যা করেছিল সেখানকার শত শত নিরীহ মানুষদেরকে। তবে এই ঘটনাটি তারা পুরো পৃথিবীর কাছ থেকে আড়াল করার জন্য এমন এমন জঘন্য কাজ করেছিল যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই গল্পটি দেখার সময় আপনাদের কাছে মনে হতে পারে যেন আমরা আমাদের বাংলাদেশেরই আরও একটি বাস্তব চিত্র দেখছি। আসলে মানুষ যে কতটা স্বার্থপর এবং নিষ্ঠুর হতে পারে সেটা এই গল্পটি দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন, কারণ এই গল্পের নির্মমতা বারবার আপনার চোখে অশ্রু এনে দেবে। তাহলে চলুন ঘুরে আসা যাক ইতিহাসের এক নির্মম সত্য ঘটনার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে। সময়টা ছিল 1980 সালের দিকে, যেখানে আমরা একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। তার নাম হচ্ছে কিম। কিম খুবই সহজ সরল এবং পরিশ্রমী একজন মানুষ। তো সারাদিন ট্যাক্সি চালিয়ে রাতের বেলা কিম বাড়িতে ফিরে আসে। সে সিওল শহরেরই ছোট্ট একটি গলির মধ্যে ভাড়া বাসায় থাকে। আসলে কিমের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যার ফলে গত 4 মাস ধরে সে তার বাড়ি ভাড়াটাও দিতে পারেনি। তবে তারপরও সে অনেক সুখী একজন মানুষ। পৃথিবীতে কিমের আপন বলতে তেমন কেউই ছিল না, শুধুমাত্র ছিল তার 11 বছর বয়সী ছোট্ট একটি মেয়ে, যার নাম হচ্ছে ইয়ংজং। কিম তার মেয়েকে তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। আজ থেকে প্রায় অনেক বছর আগে ইয়ংজংয়ের মা মারা গিয়েছে, আর তারপর থেকেই কিম তার মেয়েকে একা হাতেই মানুষ করছে। যদিও সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু দারিদ্রতার কারণে অনেক সময় সে তার মেয়েকে পছন্দের জিনিসগুলো কিনে দিতে পারে না, যেটার জন্য তার নিজেরই অনেক বেশি খারাপ লাগে। তো এবার একদিন যখন কাজ শেষ করে কিম তার বাড়িতে ফিরে আসে, তখন সে তার মেয়ে ইয়ংজংয়ের কপালে একটি কাটা দাগ দেখতে পায়, যেটা দেখে সে একদম অস্থির হয়ে পড়ে। তার আর বুঝতে বাকি থাকে না যে আবারও বাসার বাড়িওয়ালির ছেলে তার মেয়ের গায়ে আঘাত করেছে। তাই কিম আজকে প্রচণ্ড রেগে যায়, আর সে দ্রুত বাড়িওয়ালির কাছে চলে যায়। তো কিম এখানে তার ছেলের নামে নালিশ করতেই যাবে, কিন্তু তার আগেই বাড়িওয়ালি তাকে বলে, আপনার উচিত আপনার মেয়েকে ভদ্রতা শেখানো। দেখুন তো, ও আমার ছেলেটাকে মেরে কি করেছে। আসলে ছোট্ট মেয়েটা বাড়িতে সারাদিন একাই থাকে, ও এসব কিছু জানবে কি করে। আপনার উচিত ওকে সময় দেয়া। সে তাকে আরো বলে, গত 4 মাস ধরে আপনি আমাকে কোনো ধরনের বাড়ি ভাড়াই দেননি। আপনার কি খেয়াল আছে যে হিসেবে কত টাকা হয়ে গিয়েছে? প্রায় 1 লাখ ইয়েন। তাই দ্রুত আমার টাকাগুলো পরিশোধ করুন, তা না হলে খুব শীঘ্রই আপনাদেরকে বাড়ি ছাড়তে হবে। কিম রেডিওতে নিউজ শুনছিল, যেখানে বলা হচ্ছিল যে কিছুদিন আগেই তাদের দেশের রাষ্ট্রপতি মারা গিয়েছে, যার ফলে এখন পুরো দেশে সামরিক শাসন চালু করে দেয়া হয়েছে। অর্থাৎ এখন এই সম্পূর্ণ দেশটিকে পরিচালনা করবে দেশের সেনাবাহিনী। তাছাড়া দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিশৃঙ্খলা চলছে, যার ফলে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে তোলার জন্য সরকার অনির্দিষ্ট সময়ের জন্য পুরো দেশে কারফিউ জারি করেছে, যার ফলে স্কুল, কলেজ, অফিস, আদালত, মার্কেট এবং সমস্ত যানবাহন চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কারফিউর কথা শুনে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যে একদিন ট্যাক্সি চালানো বন্ধ রাখলে তার খাবার কেনারও টাকা থাকবে না। তার উপর আবার বাড়ি ভাড়া পরিশোধের চাপ তো আছেই। অন্যদিকে আমরা জাপানের একটি প্রেস ক্লাব দেখতে পাই, যেখানে বিভিন্ন দেশের সাংবাদিকেরা সময় কাটাতে আসত। তো এখানেই আমরা পিটার নামক একজন সাংবাদিককে দেখতে পাই, যে কিনা আসলে ছিল একজন জার্মানি সাংবাদিক। তবে সে নিউজ রিপোর্টের জন্য গত 8 বছর ধরে জাপানেই রয়েছে। পিটার আসলে অনেক সৎ এবং সাহসী একজন সাংবাদিক। সে কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং কাউকে কোনো ভয় না পেয়ে মানুষের সামনে সে সবসময় সত্য নিউজ তুলে ধরে। তো পিটার এখানে তার আরো কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে গল্প করছিল। তবে এমন সময় সে তাদের কাছ থেকে কোরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, যে কিভাবে পুরো কোরিয়াতে কারফিউ জারি করে দেয়া হয়েছে এবং সেখানে সামরিক শাসন চালু করে দেয়া হয়েছে। আর কোরিয়ার সরকার খুবই সাবধানতার সাথে এই পুরো বিষয়গুলো গোপন করতে চাইছে। এখন এই বিষয়টি জানতে পেরে পিটার কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়
যাতে করে সে সেখানকার সমস্ত নিউজগুলো তুলে ধরতে পারে। তাই পরের দিন সকালে সে সোজা চলে যায় সাউথ কোরিয়ার সিওল শহরে। এরপর সে কোরিয়ার লি নামক একজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে আসে, যে কিনা তার পরিচিত ছিল। তো পিটার এখানে লিয়ের কাছে কোরিয়ার সম্পূর্ণ বিষয়গুলো জানতে চায়। লি তখন তাকে জানায় যে কোরিয়ার অবস্থা এখন খুব একটা ভালো নয়, কারণ এখানে সামরিক শাসন চালু করে দেওয়ার পর প্রতিনিয়ত বিভিন্ন এমপি, মন্ত্রী এবং নির্দোষ মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। লি এখানে আরও বলে, আমাদের দেশে গুয়াংজো নামের একটি শহর আছে, আর এখন পুরো কোরিয়ার মধ্যে সেই শহরের অবস্থা সবচাইতে বেশি খারাপ, কারণ শহরটিকে পুরো কোরিয়া থেকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেখানকার মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন এবং তাদের সঙ্গে যোগাযোগের যত ধরনের রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরটির ভেতরে কি হচ্ছে সেই ব্যাপারে কেউই জানে না। এমনকি শহরটির ভেতরে প্রবেশ করার যত ধরনের রাস্তা ছিল সেই প্রত্যেকটি রাস্তায় সেনাবাহিনীরা বন্ধ করে রেখেছে। তবে আমার কাছে খবর আছে সেখানকার পরিস্থিতি অনেক খারাপ, কারণ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। এমনকি গতরাতেও একজন নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছে। আর এটাই হচ্ছে আমার কাছে গুয়াংজো শহরের সর্বশেষ খবর। এরপর থেকে সেখানকার আর কোনো পরিস্থিতিই আমি জানি না। তবে এখন আমাদের দেশের প্রত্যেকটি সাংবাদিকের উপর অনেক কড়া নজর রাখা হচ্ছে, কারণ সরকার কোনোভাবেই চাইছে না যে এই সমস্ত খবরাখবর বাহিরের মানুষ জেনে যাক। আর যদি ভুল করেও কোনো কোরিয়ান সাংবাদিক এই ব্যাপারে রিপোর্ট করে, তাহলে তার অবস্থাও একদম খারাপ হয়ে যাবে। তাকেও হয়তো হত্যা অথবা গুম করে ফেলা হবে। তাই কোনো সাংবাদিকই ভয়ে কোনো কিছু লিখছে না এবং রিপোর্ট করছে না। ফলে জনগণ সেটাই দেখছে যেটা সরকার তাদেরকে দেখাতে চাইছে। এসব কথা শুনে পিটার তখন তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি এই সমস্ত সত্য নিউজগুলো গুয়াংজো শহর থেকে শুরু করতে চাই। তুমি শুধু এখন আমাকে গুয়াংজো শহরে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। এবার অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম তাদের ট্যাক্সি ইউনিয়নের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল আর তার একজন বন্ধুর সঙ্গে গল্প করছিল। তবে এমন সময় সেখানে একজন ট্যাক্সি ড্রাইভার তার বন্ধুকে বলে, আমাকে এখন দ্রুত খাবার শেষ করে সিওলের দিকে যেতে হবে, কারণ আমাদের দেশে একজন বিদেশি লোক এসেছে। সে গুয়াংজো শহরে যেতে চায়, তাই আমাকে দ্রুত তাকে গুয়াংজো শহরে পৌঁছে দিতে হবে। এখন তাকে গুয়াংজোতে পৌঁছে দিয়ে তারপর কাল সকালে কারফিউ দেওয়ার আগেই তাকে আবারও ফিরিয়ে আনতে হবে। আর এই কাজের জন্য সে আমাকে 1 লাখ ইয়েন দেবে। একথা শুনে লোকটি একদম চমকে যায় আর সে তাকে বলে, শুধুমাত্র এইটুকু কাজের জন্য 1 লাখ ইয়েন? লোকটি তখন তাকে বলে, আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে সেই প্যাসেঞ্জার শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে পারে, তাই তার এমন একজন ড্রাইভারের প্রয়োজন ছিল যে কিনা ইংরেজি ভালো জানে। আর আমি তো আমেরিকান এম্বাসিতে অনেকদিন পর্যন্ত কাজ করেছি, তাই ইংরেজিটা আমার বেশ ভালোই জানা আছে। আর মূলত এই কারণেই আমাকে এত টাকা দিতে চেয়েছে। এখন এই সমস্ত কথা শুনতে পাই কিম, তাই সে আর সেখানে 1 সেকেন্ডও দেরি না করে নাচতে নাচতে সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আসলে সে চাইছিল ওই প্যাসেঞ্জারকে সেই পৌঁছে দেবে, কারণ যদি কোনোভাবে সে এই কাজটি করতে পারে তাহলে সে 1 লাখ ইয়েন পাবে। আর এই সময় এই টাকাটা তার জন্য অনেক বেশি জরুরি ছিল। এটা দিয়ে সে অন্তত তার বাড়ি ভাড়া শোধ করে দিতে পারবে। এটা চিন্তা করে সে দ্রুত সেখানে চলে যায়। এরপর দেখা যায় যে সেই প্যাসেঞ্জার আর কেউ নয়, বরং পিটার। আর কিম এখানে পিটারকে খুব সহজেই চিনে ফেলে, কারণ এই পুরো জায়গাটিতে শুধুমাত্র একজনই বিদেশি ছিল। তো পিটারের বন্ধু লি এখানে কিমকে বলে, তুমি সবকিছু ঠিকঠাক জানো তো যে তোমাকে কি কাজ করতে হবে? কিম তখন তাকে বলে, অবশ্যই জানি। আমাকে প্রথমে তাকে গুয়াংজোতে নিয়ে যেতে হবে, এরপর কাল সকালবেলা কারফিউ দেওয়ার পূর্বে আবারও ফিরিয়ে আনতে হবে, তাই তো? লি তখন বলে, একদম ঠিক। তো এরপর কিম সে আসল ড্রাইভারের পৌঁছে যাওয়ার আগে সে দ্রুত পিটারকে নিয়ে রওনা হয় গুয়াংজোর উদ্দেশ্যে। তবে কিম যখন অনেকটা পথ পাড়ি দিয়ে গুয়াংজোর একদম কাছাকাছি চলে আসে, তখন সে দেখতে পায় যে সেনাবাহিনীরা গুয়াংজোর রাস্তা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সেই শহরে কেউ প্রবেশ করতে পারবে না এবং কেউ বের হতে পারবে না। কিম এতে বেশ অবাকই হয়, কারণ কারফিউ শুরু হওয়ার কথা কাল সকাল থেকে। তাহলে এখন কেন এই শহরের রাস্তা বন্ধ আছে সে সেটাই বুঝতে পারছে না। তবে এমন সময় দেখা যায় যে তাদের গাড়িটি দেখতে পেয়ে সেখানে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আসে, আর তারা তাদেরকে গাড়ি খুঁড়িয়ে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই শহরে নাকি কিছুদিন আগে থেকেই কারফিউ জারি করে দেওয়া হয়েছে। এখন একথা শুনে কিম তখন গাড়ি নিয়ে ফিরতে শুরু করে সিওলের দিকে। তবে পিটার এতে কিছুটা রেগে যায় আর সে তাকে বলে, আমি তোমাকে ভাড়া করেছি গুয়াংজো শহরে যাওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। যদি তুমি আমাকে গুয়াংজো শহরে না পৌঁছে দাও তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে আমি 1 টাকাও দেব না। যদিও কিম খুব একটা ভালো ইংরেজি বুঝতে পারত না, কিন্তু অল্প অল্প হলেও পিটারের কিছু কথা সে বুঝতে পারে। এরপর সে পিটারকে বলে,
আচ্ছা তুমি কি এমন কাজ করো যে এত ভয়ানক পরিস্থিতিতেও তোমাকে গুয়াংজুতে যেতে হবে? পিটার তখন তাকে বলে, আমি কি কাজ করি সেটা তোমার জানার বিষয় নয়। আসলে পিটার এখানে সকলের কাছ থেকে নিজের পরিচয় গোপন করে রাখছিল, কারণ তার পরিচয় ফাঁস হয়ে গেলে সমস্যা হতে পারে। তবে কিম ভাবছিল যে পিটার হয়তো কোনো বিজনেসম্যান, আর গুয়াংজু শহরে তার অনেক জরুরি কাজ থাকতে পারে। তাই সে অনেক গভীর এক জঙ্গলের ছোট্ট একটি রাস্তা দিয়ে প্রায় অনেকটা জায়গা ঘুরে ঘুরে গুয়াংজুর উদ্দেশ্যে যাচ্ছিল। আর এটা ছিল সেই শহরে পৌঁছানোর গোপন একটি রাস্তা। কিন্তু কিছু দূর আসার পরে কিম দেখতে পায় যে এই রাস্তার মধ্যেও সেনাবাহিনীরা কয়েকটি ক্যাম্প বসিয়ে বন্ধ করে রেখেছে। কিন্তু পিটারকে তো কিমের যেভাবেই হোক সেই শহরে পৌঁছে দিতেই হবে। তাই এখানে কিমের মাথায় একটি আইডিয়া আসে। কিম তখন এখানে একজন সোলজারকে বলে, স্যার আমার সঙ্গে একজন বিদেশি বিজনেসম্যান আছে। সে গুয়াংজু শহরে তার ব্যবসার কাজ করতে এসেছিল, আর যখন এখানে কারফিউ নির্দেশ দেওয়া হয়েছে তখন সে তার নিজের দেশে ফিরে যাচ্ছিল। কিন্তু আজকে এয়ারপোর্টে পৌঁছানোর পর সে দেখতে পায় যে সে তার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের ফাইলটি শহরের মধ্যেই রেখে এসেছে, আর ওই ফাইলটি ছাড়া সে কোনোভাবেই নিজের দেশে পৌঁছতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তাকে ফাইলটি আনতে যেতেই হবে। আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এখন কিমের এই সমস্ত কথা সেখানকার সমস্ত সোলজাররা বিশ্বাস করে, ফলে তারা তাদেরকে শহরে প্রবেশ করতে দেয়। এখন এই চেক পয়েন্টে পার হওয়ার পর কিম এখানে পিটারকে বলে, আমি তোমার জন্য যেই কাজটি করছি সেটা অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ, তাই আমি চাই আমার পেমেন্টটা তুমি এখনই করে দাও। কিন্তু পিটার তখন তাকে কিছু টাকা দিয়ে বলে, আমি এখন শুধুমাত্র অর্ধেক টাকাই পে করব, বাকিটা যখন তুমি তোমার কাজ শেষ করবে তখন দেব। কিম এতে সম্মতি জানায়। এরপর কিম পিটারকে নিয়ে চলে আসে গুয়াংজু শহরের ভেতরে। কিন্তু শহরটিতে প্রবেশ করে কিম একদম চমকে যায়, কারণ এই শহরটি সবসময় মানুষ দ্বারা পরিপূর্ণ থাকত, আর সেই শহরের দূর দূরান্ত পর্যন্ত আজকে কোনো মানুষ নেই। শহরের ঘরবাড়ি, স্কুল, কলেজ, দোকানপাট সবকিছু পুরোপুরিভাবে বন্ধ ছিল। এমনকি পুরো শহরটিকে দেখে মনে হচ্ছিল যে শহরটিতে হয়তো কোনো বিপর্যয় এসে ধ্বংস হয়ে গিয়েছে। তো পিটার এখানে এই সমস্ত কিছু ভিডিও করছিল। এবার এমন সময় দেখা যায় যে একটি ট্রাকে করে অনেকগুলো স্টুডেন্ট শহরের সমস্ত জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল। তারা আসলে তাদের শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছিল। তবে হঠাৎ করে কিমদের গাড়ি দেখতে পেয়ে তারা তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এরপর পিটার সঙ্গে সঙ্গে তার ক্যামেরা নিয়ে তাদের কাছে চলে যায়। তবে তারা ইংরেজিতে কথা বলায় তারা কেউ তেমনভাবে তার কথা বুঝতে পারছিল না। কিন্তু এই সমস্ত ছাত্রগুলোর মধ্যে জেসিক নামক একজন ছাত্র ছিল, আর এই জেসিকি মূলত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, আর সে ইংরেজি অনেক ভালোভাবে জানত। তাই সে ট্রাক থেকে নেমে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর তারা যখন জানতে পারে যে পিটার একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক, তখন তারা খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে, কারণ এতগুলো দিন ধরে তাদের শহরে আন্দোলন চলছে, কিন্তু একজন সাংবাদিকও তাদের কাছে আসেনি। এমনকি তাদের কাছে এখন কোনো ধরনের সোশ্যাল মিডিয়া না থাকার কারণে তাদের শহরের কোনো পরিস্থিতি বাহিরের মানুষ জানতে পারছিল না। তাই তারা চাইছিল যেভাবেই হোক দেশের সকল মানুষ যেন তাদের শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, আর তাদের শহরের এই নির্মম পরিস্থিতি শুধুমাত্র মিডিয়ার লোকেরাই তুলে ধরতে পারবে। এতে করে তারা হয়তো স্বৈরাচারের সামরিক শাসন থেকে মুক্তি পাবে। এবার পিটার এখানে তাদের কাছ থেকে জানতে পারে যে তারা সবাই মিলে শহরের হসপিটালে যাচ্ছে, কারণ তাদের শহরের দাঙ্গায় অনেক মানুষ আহত হয়েছে। একথা শুনে পিটার তখন সঙ্গে সঙ্গে তাদের ট্রাকে উঠে পড়ে, আর তাদের সঙ্গে সমস্ত পরিস্থিতি দেখতে যেতে চায়। এবার পিটার কিমকেও বলে তাদের ট্রাকের পেছনে পেছনে আসতে। যদিও কিম কিছুটা দূর তাদের পেছন পেছন যায়, কিন্তু হঠাৎ করে সে তার গাড়ি ঘুরিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে সিওল শহরের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে শহরের এমন পরিস্থিতি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই সে আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না। তাছাড়া পিটার তাকে অলরেডি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছে, যেটা এইটুকু কাজের জন্য অনেক বেশি পরিমাণ টাকা ছিল। তাই সে খুশি মনেই সেখান থেকে ফিরে যাচ্ছিল। কিন্তু এমন সময় দেখা যায় একজন বৃদ্ধ মহিলা কিমের কাছে সাহায্য চায়। সে কিমকে বলে তাকে শহরের হসপিটালে পৌঁছে দিতে। কিমও এতে রাজি হয়ে যায়। এরপর কিম মহিলাটির কাছ থেকে জানতে পারে যে 3 দিন আগে নাকি সেনাবাহিনীর একটি দল তার ছেলের উপর হামলা করেছিল এবং তারা তার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। তবে সেদিনের পর থেকে সে এখন পর্যন্ত তার ছেলের কোনো খোঁজ পায়নি। তাই সে হসপিটালে গিয়ে একবার দেখতে চায় যে তার ছেলে সেখানে আছে কিনা। কিম তখন দ্রুত তাকে নিয়ে শহরের হসপিটালে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখা যায় যে হসপিটালে অনেক ছাত্ররা আহত এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি অনেকের তো মৃত্যুও হয়েছে, আর তাদের এই অবস্থা দেশে সেনাবাহিনী করেছে। এখন এসব কিছু দেখে কিমের খুবই খারাপ লাগছিল। তবে এমন সময় কিমকে দেখতে পেয়ে তার কাছে পিটার এবং জেসিক আসে। পিটার এখানে কিমকে বলে, তুমি আমার ব্যাগ নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলে? তোমাকে কত সময় ধরে খুঁজে বেড়াচ্ছি জানো? একথা শুনে কিম অনেক রেগে যায়,
আর সে তাকে বলে, তুমি কি আমাকে চোর বলতে চাইছো? আমি কেন তোমার ব্যাগ নিয়ে পালাতে যাব? আমি তোমার ব্যাগ নেইনি। তবে কিমের গাড়ি খুলে দেখা যায় যে তার গাড়ির মধ্যেই তার ব্যাগটি রয়েছে। কিম এতে বেশ অবাক হয় আর বলে যে সে বিষয়টি খেয়ালই করেনি। তাই সে সঙ্গে সঙ্গে কিমকে বাকি অর্ধেক ভাড়া দিয়ে দেয়, অর্থাৎ সেই 50,000 ইয়েন। এখন এটা দেখে সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়। বিশেষ করে হসপিটাল চত্বরে যে ট্যাক্সি ড্রাইভাররা ছিল তারা তো আরও বেশি অবাক হয়, কারণ সিওল থেকে এখানে আসার ভাড়া অনেক কম ছিল। জেসিক তখন সেই ট্যাক্সি ড্রাইভারকে বলে, এটা তো শুধুমাত্র অর্ধেক টাকা, এখানে আসার আগে তাকে আরও 50,000 ইয়েন দেয়া হয়েছে। একথা শুনে সেই ট্যাক্সি ড্রাইভার প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি অলরেডি তাকে অনেক টাকা বেশি দিয়ে ফেলেছ, তাই এই টাকা তুমি তোমার কাছেই রাখো। কিন্তু পিটার এখানে জোর করেই কিমকে টাকা দিচ্ছিল। তবে সেই লোকটি পিটারকে টাকা ফিরিয়ে দিয়ে কিমকে বলে, তোমার মতো লোভী মানুষদের জন্যই আমাদের কোরিয়ার বদনাম হয়। বিদেশি মানুষকে পেয়ে এত টাকা বেশি নেয়ার কি আছে? এত লোভ করা ভালো নয়, বুঝেছ? এখন এই কথাটি কিমের অনেক আত্মসম্মানে লাগে। সে তখন পিটারকে সেই টাকাটি ফিরিয়ে দিয়ে বলে, তুমি এখন টাকাটি তোমার কাছেই রাখো। আমি আগে তোমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে যখন তোমাকে সিওলে নিয়ে যাব তখন আমার ফুল পেমেন্ট তুমি করে দিও। এরপর কিম পিটারকে তার গাড়িতে তুলে নেয়। পিটার আবার তার সঙ্গে জেসিককেও নিয়েছিল, কারণ জেসিক পিটারকে তাদের শহরের সমস্ত পরিস্থিতি ঘুরে ঘুরে দেখাবে। আর সে যেহেতু ইংলিশ ভাষা জানত, তাই এখানকার সাধারণ জনগণদের কথা সে তাকে ট্রান্সলেট করে বোঝাবে। এরপর জেসিক তাদেরকে শহরের একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে শহরের অনেক মানুষ সেনাবাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করছিল। জেসিক তখন এখানে চিৎকার করে সবাইকে বলে, তোমরা সবাই এখানে এসো, আমাদের শহরের নিউজ করার জন্য এখানে একজন সাংবাদিক এসেছে। একথা শুনে সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা হাততালির মাধ্যমে পিটারকে ওয়েলকাম জানায়, কারণ তারা সবাই সাংবাদিকদের অপেক্ষাতেই ছিল। আর পিটার এখানে এই সমস্ত পরিস্থিতির ভিডিও ফুটেজ নিচ্ছিল। তো এবার খুব ভালোভাবে সমস্ত পরিস্থিতি ক্যামেরাতে রেকর্ড করার জন্য সে সেখানকার অনেক উঁচু একটি বিল্ডিংয়ে চলে যায়, যেখানে এই শহরের লোকাল একজন সাংবাদিক ছিল। তো সেই সাংবাদিক এখানে পিটারকে বলে যে এখানে নিউজ করতে হলে তাকে খুবই সাবধানে থাকতে হবে, যাতে করে কোনোভাবেই সেনাবাহিনী তাকে দেখতে না পায়, কারণ এখন এই শহরে কোনো সাংবাদিকের আসা পুরোপুরিভাবে নিষেধ। তাই যদি সে কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে তাকে সহ তাকে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকে সেনাবাহিনীরা মেরে ফেলবে। তো এবার পিটার উপর থেকে আন্দোলনকারী মানুষদের ভিডিও ফুটেজ নিচ্ছিল। এখানে তারা সবাই অনেক শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় রাস্তার অপর পাশ থেকে প্রচুর পরিমাণে সেনাবাহিনী সেখানে চলে আসে। আর তারা কোনো প্রকারের ওয়ার্নিং ছাড়াই সকলের উপর গুলি চালাতে শুরু করে। এমনকি তারা মানুষদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতে থাকে। সেই সাথে তারা সেখানে টিয়ারশেল গ্যাসেরও ব্যবহার করে, যাতে করে প্রত্যেকেই তারা ধরে ধরে মেরে ফেলতে পারে। এখানে অনেক মানুষকেই মেরে তারা লাশগুলোকে অনেক নির্মমভাবে ছুঁড়ে ফেলছিল। আর এই নির্মম দৃশ্যগুলো পিটারের মনে অনেক দাগ কেটে যায়, কারণ পিটার ভাবছিল যে দেশের সেনাবাহিনী তাদের নিজের দেশেরই মানুষের উপর এতটা নির্মম কিভাবে হতে পারে। এখন এই সমস্ত ভিডিওগুলো আরও পরিষ্কারভাবে নেয়ার জন্য পিটার দৌড়ে নিচে চলে যায়, যাতে করে সে সামনে থেকেই ভিডিও নিতে পারে। পিটার অনেক সাহসিকতার সাথে সামনে থেকে ভিডিও নিতে শুরু করে, যেখানে প্রচণ্ড গোলাগুলি চলছিল। তবে কিম তাকে সেখান থেকে বারবার টেনে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু পিটারের মনে এত পরিমাণ ক্ষোভ জন্মেছে যে সে কোনোভাবেই সেখান থেকে নড়ছিল না। সে জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিস্থিতির ভিডিও করছিল, কিন্তু এমন সময় তাকে আবার সেনাবাহিনীর একজন বড় অফিসার দেখে ফেলে। ফলে সে কয়েকজন সোলজারকে পিটারকে ধরে আনার জন্য পাঠায়। একজন সোলজার তাদের একদম কাছে চলে এসেছিল, কিন্তু ততক্ষণে কিম পিটার এবং জেসিককে নিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। আর তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তো সেখান থেকে পালাতে পালাতেই প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তখন কিম এবং পিটার ঠিক করে যে তারা জেসিককে একটি সুরক্ষিত জায়গাতে নামিয়ে দিয়ে তারা দুজন মিলে সিওল শহরের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু হঠাৎ করেই কিমের ট্যাক্সি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায়। কিম অনেক চেষ্টা করার পরও ট্যাক্সিটি কিছুতেই চালু হচ্ছিল না। কিম, জেসিক এবং পিটার মিলে গাড়িটিকে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় দূর থেকে একটি গাড়ি তাদের দিকেই আসছে। তারা তিনজন এতে খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে এটা সেনাবাহিনীর গাড়ি। তবে গাড়িটি যখন তাদের একদম কাছে চলে আসে তখন দেখা যায় যে এটা একটি ট্যাক্সি। এরপর সেই ট্যাক্সির ভেতর থেকে সেই দুজন ব্যক্তি বেরিয়ে আসে, যাদের সঙ্গে আজকে হসপিটালে কিমের দেখা হয়েছিল। এখন কিমদের গাড়ির এই সমস্যার কথা জানতে পেরে সেই ট্যাক্সি ড্রাইভার তাদেরকে তার সঙ্গে করে একটি গ্যারেজে নিয়ে আসে। গ্যারেজের মেকানিক তখন গাড়িটিকে চেক করে জানায় যে এই গাড়িটিকে ঠিক করতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। কিন্তু একথা শুনে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ বাড়িতে তার ছোট্ট মেয়েটি একাই আছে।
আর 2 ঘন্টা পরে রওনা হলে তো তার পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তাই কিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিম তখন তার মেয়ের ব্যাপারে সবাইকে বলে এবং বলে যে তাদের কারো কাছে মোবাইল আছে কিনা। সে তাদের বাড়িওয়ালিকে ফোন করে তার মেয়েকে একটু দেখে রাখতে বলবে। কিন্তু তারা সবাই এখানে তাকে জানায় যে গত 2 সপ্তাহ ধরে তাদের শহরের ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কোনোভাবেই এই শহর থেকে বাইরে যোগাযোগ করা সম্ভব নয়। একথা শুনে কিম খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এমন সময় হুয়াং নামক একজন ট্যাক্সি ড্রাইভার তাদেরকে বলে যে কিমের গাড়ি ঠিক হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে তার বাড়িতে যেতে। তো হুয়াং তখন তাদের সবাইকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তার ওয়াইফ এখানে তাদের সবাইকে রাতের খাবার খেতে দেয়। অন্যদিকে আমরা সেই আর্মি অফিসারকে দেখতে পাই যে কিনা পিটারের সম্পর্কে সমস্ত খবর পেয়ে গিয়েছিল এবং সে গুয়াংজু শহরের নিউজ করার জন্যই সেখানে গিয়েছে। আর এই কাজটিতে তাকে সাহায্য করছে সিওলেরই একজন ট্যাক্সি ড্রাইভার। এদিকে পিটাররা যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করেই তারা বাহির থেকে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর বাহিরে গিয়ে তারা দেখতে পায় যে তাদের শহরের টেলিভিশন সেন্টারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে এই টেলিভিশন চ্যানেলটি এই শহরের হলেও এই চ্যানেলটিতে শুধুমাত্র মিথ্যে নিউজ উপস্থাপন করা হচ্ছিল। তারা এই শহরে ঘটে যাওয়া সমস্ত ঘটনার দোষ জনগণের উপর চাপাচ্ছিল। তাই এখানকার জনগণ আজকে ক্ষিপ্ত হয়ে এই টেলিভিশন সেন্টারটাকেই জ্বালিয়ে দিয়েছে। এখন এটা দেখতে পেয়ে পিটার জেসিকা এবং কিমকে নিয়ে সেই টেলিভিশন সেন্টারের সামনে চলে যায় যাতে করে সেই পুরো ঘটনাটির ভিডিও ধারণ করতে পারে। তবে এমন সময় দেখা যায় যে সেখানে প্রায় অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি চলে এসেছে আর তাদের মধ্যে একজন অফিসার এখানে পিটারকে ভিডিও করতে দেখে ফেলে। ফলে তারা দ্রুত পিটারের পিছু করতে শুরু করে। এতে পিটার, কিম এবং জেসিকা অনেক ভয় পেয়ে যায় আর তারা 3 জন মিলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পিটার এবং কিম কোনো মতে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত জেসিকা একজন অফিসারের কাছে ধরা পড়ে যায়। সেই অফিসার তখন তার মাথায় বন্দুক তাক করে আর সে পিটার এবং কিমের উদ্দেশ্যে বলে, আমি জানি তোমরা আশেপাশেই আছো, যদি এই ছেলেটিকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি আমার সামনে চলে এসো। কিন্তু জেসিক তখন তাকে বলে, আপনি যে রিপোর্টারকে কথাগুলো বলছেন সে বিদেশি, সে কোরিয়ান ভাষা বোঝে না, তার সঙ্গে শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে হয়। সেই সোলজার তখন তাকে জানায় যে সে খুব ভালো একটা ইংরেজি বুঝতে পারে না, তাই সে জেসিককেই পিটারকে এই কথাগুলো বলতে বলছিল। তবে জেসিক এখানে তাদেরকে ইংরেজিতে বলে, এখানে যা কিছুই হয়ে যাক তোমরা আর ফিরে এসো না, আমি যতটুকু সম্ভব এই সোলজারদেরকে এখানে আটকে রাখার চেষ্টা করছি, তোমরা পালিয়ে যাও, কারণ তোমাদের কাছে এখানকার সমস্ত ভিডিও ফুটেজগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে হয়তো আমাদের শহরের হাজারো মানুষের প্রাণ বেঁচে যাবে। তোমরা ধারণাও করতে পারবে না যে এখন পর্যন্ত কত মানুষের প্রাণ গিয়েছে, আমার নিজেরই কত কাছের বন্ধুরা মারা গিয়েছে। আমি জানি না যে মৃত্যুর খেলা আর কতদিন চলবে, তাই এখানে যদি আমার মৃত্যুও হয় তাও তোমরা ফিরে এসো না। আমি চাই এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে যাক এবং আমাদের শহরের মানুষেরা এই নির্মম অত্যাচার থেকে মুক্তি পাক। যদিও পিটার এবং কিম সোলজারদের সামনে যেতে চাইছিল, কিন্তু জেসিকের এই সমস্ত কথা শুনে তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তারা যখন কিছুটা দূরে চলে আসে তখন তারা একটি গুলির আওয়াজ শুনতে পায়। এটা শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে সেই অফিসার হয়তো জেসিককে মেরে ফেলেছে। তবে তারপরও কেন যেন কিমের কাছে বিশ্বাসই হচ্ছিল না যে এইটুকু একটা বাচ্চা ছেলেকে অফিসার মারতে পারবে। তার উপর আবার জেসিক অনেক বুদ্ধিমান ছিল, তাই কিমের কাছে মনে হচ্ছিল যে ও কোনো না কোনোভাবে বাঁচতে পারবে। তো এবার পিটার এবং কিম দ্রুত সেই হুয়াং নামের ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে চলে আসে। তাদের আসলে জেসিকের কথা অনেক মনে পড়ছিল, কারণ ছেলেটা অনেক সাহসী ছিল এবং নিজেদের অধিকারের জন্য পুরো শহরের ছাত্রদেরকে সেই লিড করছিল। যদি সত্যি সত্যি তাকে মেরে ফেলা হয়েছে, এসব কথা চিন্তা করতে করতে পিটার এবং কিমের চোখে অশ্রু চলে আসে। এরপর প্রায় অনেক সময় ধরে তারা একদম চুপচাপ ছিল। কিন্তু কিছুক্ষণ পরে কিম পিটারকে তার জীবনের কিছু গল্প শোনায়। সে তাকে বলে, আমি তোমার কাছ থেকে ভাড়া বেশি চেয়েছি বলে হয়তো তুমি আমাকে লোভী ভাবতে পারো, কিন্তু আমি আসলে ততটাও খারাপ মানুষ নই। আমার আসলে এখন অনেক টাকার প্রয়োজন। তবে একটা সময় ছিল যখন আমি সৌদি আরবে লরি চালাতাম, তখন আমি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করেছিলাম আর সেই টাকাগুলো নিয়ে আমি কোরিয়াতে আমার মেয়ে এবং ওয়াইফকে নিয়ে থাকতে শুরু করেছিলাম। যদিও বেশ কিছুদিন আমাদের সময়গুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন আমরা জানতে পারি যে আমার ওয়াইফের অনেক বড় একটি রোগ হয়েছে। তাই তখন তার ট্রিটমেন্টের পেছনে আমি আমার সমস্ত টাকাই খরচ করে ফেলি। কিন্তু প্রায় কয়েক মাস পর জানা যায় যে তার সুস্থ হওয়ার জন্য আর কোনো চিকিৎসা নেই। আর সেই সময় আমার কাছে অল্প কিছু টাকা ছিল। তখন আমার ওয়াইফ আমাকে বলে, তুমি আর আমার পেছনে 1 টাকাও খরচ করো না, তোমার কাছে এখন যতগুলো টাকা আছে সেগুলো দিয়ে তুমি ছোটখাটো একটি ট্যাক্সি কিনে ফেলো, যেটার মাধ্যমে তুমি এবং আমাদের মেয়ে চলতে পারবে। তো আমার ওয়াইফের অনেক অনুরোধের ফলে আমি সেই ট্যাক্সিটি কিনে ফেলি।
কিন্তু এর কিছুদিন পরেই সে মারা যায়। তবে আমি এতে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তাকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তাই আমি প্রতিদিনই মদ পান করে বাড়িতে ফিরতাম। কিন্তু একদিন আমি বাড়িতে ফেরার পর দেখতে পাই যে আমার মেয়ে তার মায়ের কিছু জামা কাপড় চিপে ধরে কাঁদছে আর বলছে যে পৃথিবীতে এখন নাকি তার আপন বলতে আর কেউই নেই। কেউ নাকি তাকে তার মায়ের মতো যত্ন করে না। আমার মেয়ের এই কথাগুলো আমার হৃদয়ে একদম গেঁথে যায়। তখন আমি আমার ভুল বুঝতে পারি যে আমি হয়তো মদ পান করে ঠিকই তাকে ভুলে থাকছি, কিন্তু আমার মেয়েটা কি দোষ করেছে? এখন তো তার অন্তত বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাই আমি সেদিনের পর থেকে মদ পান করা ছেড়ে দেই এবং বাঁচতে শুরু করি শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর এখন আপন বলতে আমার মেয়ে শুধু আমিই আছি। আমার কিছু হয়ে গেলে তাকে দেখার মতো আর কেউ নেই। এখন কিমের এসব কথা শুনে পিটার অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। তবে ভোরবেলা দেখা যায় কিম কাউকে কোনো কিছু না বলে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সে আসলে তার মেয়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার কিছু হয়ে গেলে তার মেয়েকে কে দেখবে, এই দুশ্চিন্তায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই সে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সিওলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে আসলে কাল সারারাত পিটার ঘুমোয়নি। আর কিম যখন চলে যাচ্ছিল পিটার সেই সমস্ত বিষয়টি বুঝতে পেরেছিল, কিন্তু সে কিমের মেয়ের কথা চিন্তা করে তাকে আর সেখানে আটকায় না। অন্যদিকে কিম যখন তার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে দৌড়ে হুয়াং নামক সেই ট্যাক্সি ড্রাইভারটি আসে। আর হুয়াং এখানে তাকে একটি নাম্বার প্লেট দেয় এবং বলে যে দ্রুত তার ট্যাক্সির আসল নাম্বার প্লেটটি চেঞ্জ করে ফেলতে, কারণ সেনাবাহিনীর সবাই জেনে গিয়েছে যে সিওলেরই একজন ট্যাক্সি ড্রাইভার পিটারকে সাহায্য করছে। আর তোমার ট্যাক্সির নাম্বার প্লেট দেখে সহজেই বোঝা যাচ্ছে যে তুমি সিওলের ট্যাক্সি ড্রাইভার, তাই নাম্বার প্লেটটি চেঞ্জ করলে তারা হয়তো বুঝতে পারবে না। এরপর সে তাকে একটি ম্যাপও দেয় যেখানে এই শহর থেকে বের হওয়ার গোপন অনেকগুলো রাস্তা ছিল। তো এবার কিম সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় হুয়াং তার হাতে কিছু টাকা দেয় আর বলে যে এটা তার ট্যাক্সি ভাড়া, পিটার নাকি তাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু কিম এখানে সেই টাকাটা নিতে চাইছিল না, কারণ তার যেই কাজটি কমপ্লিট করার পর টাকাটি নেয়ার কথা ছিল সেটা সে এখনো কমপ্লিট করেনি। তার উপর আবার সে পিটারকে একা ফেলেই চলে যাচ্ছে, তাই টাকাগুলো নিতে তার অনেক লজ্জা লাগছিল। কিন্তু হুয়াংয়ের অনেক জোর করার কারণে তাকে টাকাগুলো নিতে হয়। এরপর সে হুয়াংকে মন থেকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর সে ম্যাপটিতে থাকা একটি গোপন রাস্তার মাধ্যমে খুব সহজেই কোনো বাধা ছাড়াই সিওলে চলে আসে এবং এখানে এসে সে প্রথমে সেই বাড়িওয়ালিকে ফোন করে আর তার মেয়ের খবর নেয় যে তার মেয়ে ঠিক আছে কিনা। এরপর সে জানায় যে সে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরছে। তো এবার কিমের অনেক খিদে পেয়েছিল, তাই সে সিওলের একটি হোটেলে নাস্তা করতে যায়। কিন্তু এমন সময় সে সেখানে কিছু মানুষকে গুয়াংজোর ব্যাপারে কথা বলতে শোনে। একজন লোক এখানে বলে, আমি শুনলাম যেদিন থেকে আমাদের শহরে সেনা শাসন চালু হয়েছে সেদিন থেকেই গুয়াংজো শহরের মানুষ নাকি প্রতিবাদ করছিল, কিন্তু তখন সেনাবাহিনীর সবাই তাদের উপর হামলা করে। তারা এখন পর্যন্ত অনেক নিরীহ মানুষকেই নাকি হত্যা করে ফেলেছে। এমনকি এখনও তারা সবকিছু আড়াল করে এই নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে। তাছাড়া বাহিরের মানুষ যেন সেই শহর সম্পর্কে কিছু জানতে না পারে, তাই তারা সেখানকার ইন্টারনেট এবং নেটওয়ার্কও বন্ধ করে দিয়েছে। তবে আমি জানি না এই কথাগুলো কতটুকু সত্যি, কিন্তু লোকটির এসব কথা শুনে আরেকজন লোক বলে, তুমি খবর টবর দেখো না নাকি? শুধু শুধু আমাদের দেশের সেনাবাহিনীর নামে বদনাম কেন করছো? তারাই তো আমাদের প্রকৃত বন্ধু। তারা কোনো নিরীহ মানুষদেরকে হত্যা করেনি, বরং তাদের উপরে উল্টো সেখানকার ছাত্র সমাজ হামলা করেছে। এমনকি এই ঘটনার সঙ্গে সেখানকার সাধারণ মানুষও জড়িত আছে। এখন পর্যন্ত তারা প্রায় শতাধিক সেনাকে মেরে ফেলেছে। তাছাড়া যদি কোনো সেনা কোনো মানুষকে মেরেও থাকে তাহলে সেটা শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য। নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলোতে তো এইসব পরিষ্কারভাবেই দেখানো হচ্ছে। তখন সেই লোকটি তাকে বলে, আচ্ছা ঠিক আছে, সব মানলাম, কিন্তু সেই শহরের ইন্টারনেট এবং নেটওয়ার্ক বন্ধ কেন? এরপর সেই লোকটি বলে, আসলে সেখানকার ছাত্ররাই সেখানকার টাওয়ার ভেঙে দিয়েছে, তাই হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এখন এই সমস্ত কথা শুনে কিমের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে তো নিজের চোখে দেখে এসেছে যে সেনাবাহিনীরা সেখানকার মানুষদেরকে কিভাবে মারছে, আর বাহিরের মানুষ কিনা উল্টো নিরীহ মানুষদেরকেই দোষারোপ করছে। এটা তো তাদের সাথে অনেক বড় অন্যায়। আসলে শহরের মানুষ সেই সমস্ত জিনিসে বিশ্বাস করছে যেগুলো মূলত টিভি চ্যানেল এবং নিউজ পেপারে তাদেরকে দেখানো হচ্ছে। আর এভাবে চলতে থাকলে হয়তো এই নির্মম সত্য ঘটনা সকলের আড়ালেই থেকে যাবে। এসব ভেবে কিমের খুবই মন খারাপ হয়ে যায়। সে তখন খাবার শেষ না করেই তার বাড়ির দিকে ফিরতে শুরু করে, কিন্তু যার পথে তার চোখের সামনে বারবার সেই দৃশ্যগুলো ভেসে উঠছিল যে কিভাবে সেনাবাহিনীরা নির্মমভাবে মানুষদেরকে হত্যা করেছে এবং কতটা নির্দয়ভাবে লাশগুলোকে ছুঁড়ে ফেলেছে। যারা কিনা অধিকারের জন্য লড়াই করছে তাদের শাস্তি কি এতটা ভয়ানক হতে পারে? কিম এখানে সেই শহরের মানুষের কথা চিন্তা করতে করতে
তাদের জন্য তার অনেক খারাপ লাগছিল, আর সে নিজের অজান্তেই তাদের জন্য কাঁদতে শুরু করে এবং তার ভেতরে ভেতরে অনেক অনুশোচনা তৈরি হয়, কারণ সে পিটারকে সেখানে ফেলেই চলে এসেছে। আর পিটারের কাছে সেই ভিডিও ফুটেজগুলো রয়েছে। তাকে ফেলে আসাটা তার একদমই উচিত হয়নি, কারণ এই ভিডিওগুলোর মাধ্যমেই হয়তো সেই শহরের মানুষ ন্যায্য বিচার পাবে। কিম এখানে তার মেয়ের কথাও একবার চিন্তা করে, কিন্তু পরক্ষণেই সে ভাবে যে তার মেয়ে অন্তত এখানে সুরক্ষিত আছে। কিন্তু গুয়াংজো শহরের কত মা বাবার বুক যে খালি হয়ে যাচ্ছে, এটা সে একজন মানুষের কখনো মেনে নিতে পারে না। তাই সে সঙ্গে সঙ্গে আবারও তার ট্যাক্সি ঘুরিয়ে গুয়াংজো শহরে চলে যায়। আর সেখানে হুয়াংয়ের বাড়িতে এসে সে জানতে পারে যে পিটার এবং বাকি সবাই নাকি শহরের হসপিটালে গিয়েছে। একথা শুনে কিমো তখন দ্রুত সেই হসপিটালে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় যে পুরো হসপিটাল মৃতদেহে ভর্তি হয়ে গিয়েছে। শত শত মানুষকে সেনাবাহিনীরা গুলি করেছে, যার ফলে অনেকেই খুবই বিভৎস অবস্থায় রয়েছে। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে। দৃশ্যটি এতটাই নির্মম ছিল যেটা কিম নিজের চোখ দিয়ে দেখে সহ্য করতে পারছিল না। এবার কিছুটা ভেতরে যাওয়ার পর কিম হুয়াং এবং পিটারকে একটি মৃত লাশের পাশে বসে কাঁদতে দেখে। তবে কিম বুঝতে পারছিল না যে এটা কার লাশ। সে তখন লাশটির কাছে গিয়ে আস্তে আস্তে লাশের উপর থেকে কাপড়টি সরায়, আর লাশটিকে দেখে তার বুকটা যেন একদম কেঁপে ওঠে, কারণ এটা ছিল জেসিক, অর্থাৎ সেদিন সত্যি সত্যি জেসিককে মেরে ফেলা হয়েছিল। এরপর হুয়াং এখানে কিমকে জানায় যে তারা জেসিককে মেরে ফেলার পর তাকে একটি ধান খেতে ফেলে রেখে গিয়েছিল, আর গতকাল রাতে তারা আরও শত শত মানুষকে হত্যা করেছে। এখন তো শহরে এত পরিমাণ লাশ হয়ে গিয়েছে যে সেই লাশগুলোকে কবর দেওয়ার মতো কফিন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তাই যতজনকে কবর দেওয়া সম্ভব হয়েছে তাদেরকে দেয়া হয়েছে, আর বাকি লাশগুলোকে হসপিটালের মধ্যেই ফেলে রাখা হয়েছে। এবং অন্যান্য ছাত্ররা এখন নিজেই কিছু কফিন বানাতে গিয়েছে, যাতে করে এই মানুষগুলোকে অন্তত শান্তিতে একটু কবর দেয়া যায়। এরপর হুয়াং জেসিকের ব্যাপারে বলে, এই জেসিক ছেলেটা আমাদের শহরের অনেক মেধাবী একজন ছাত্র ছিল। তার অনেক স্বপ্ন ছিল যে সে একজন সিঙ্গার হবে। আর কিছুদিন আগে কোরিয়ার অনেক বড় একটি ব্যান্ড দল থেকে তার অফার এসেছিল। তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বলে সে যে কতটা খুশি ছিল, আমাদের পুরো শহর সে একদম মাতিয়ে রেখেছিল। অথচ আজকে বিনা কারণেই তাকে মরতে হয়েছে। এই ছেলেটা দেশের জন্য অনেক কিছু করেছে, সবসময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসেছে। অথচ দেখো শেষ পর্যন্ত দেশ তাকে কি দিয়েছে, একটা নির্মম মৃত্যু যন্ত্রণা। এসব কথা বলতে বলতে হুয়াং এখানে কান্নায় ভেঙে পড়ছিল। এদিকে জেসিকের মৃত্যুতে পিটারও যেন একদম পাথর হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে নিজেকে শক্ত করে ফেলে এবং সে পিটারের কাছে এসে বলে, আশ্চর্য ব্যাপার, তুমি তো এখানে রিপোর্ট করতে এসেছো, তাহলে কেন তুমি চুপচাপ বসে আছো? এই ধরো ক্যামেরা, এই সব কিছু রেকর্ড করো, কারণ তোমাকে এই খবরটি যেভাবেই হোক সবার কাছে পৌঁছে দিতে হবে। একটা কথা কোনোভাবেই ভুলে যেও না, তুমি যাতে এই শহরের সত্য নিউজগুলো মানুষের সামনে তুলে ধরতে পারো, সেই জন্যই কিন্তু জেসিক নিজের জীবন দিয়েছে। তাই তার জীবনের মূল্য বৃথা যেতে দিও না। এখন কিমির এসব কথা শুনে পিটার নিজেকে কিছুটা সামলে নেয়। এরপর সে আস্তে আস্তে তার ক্যামেরায় হসপিটালের সমস্ত কিছু রেকর্ড করতে থাকে। মানুষের চিৎকার এবং আহাজারিতে চারিপাশটা একদম ভারী হয়ে গিয়েছে, আর এখানে এত পরিমাণ লাশ পড়ে আছে যে পিটার এর আগে কোনোদিনও এত লাশ একসঙ্গে দেখেনি। তবে এমন সময় সেখানে আরও কয়েকজন ট্যাক্সি ড্রাইভাররা চলে আসে। তো তাদের মধ্যে একজন এখানে হুয়াংকে বলে যে কাল রাতের বেলা সেনাবাহিনীরা বহু মানুষকে মেরে ফেলেছে, আর এই ঘটনার প্রতিবাদে শহরের সমস্ত মানুষেরা মিলে একটি নির্দিষ্ট জায়গাতে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে জাতীয় সঙ্গীত গাইছিল। কিন্তু এমন সময় সেখানে অস্ত্র নিয়ে শত শত সৈনিক চলে আসে, আর তারা এই সমস্ত নিরীহ মানুষদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে করে সেখানে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। এখন রাস্তায় তাদের লাশ পড়ে আছে এবং বহু মানুষ এখনো আহত অবস্থায় পড়ে আছে। এসব কথা শুনে হুয়াং তখন বলে, আমাদের এখন আর বসে থাকার সময় নেই, দ্রুত সেখানে গিয়ে আহতদেরকে সাহায্য করতে হবে। এরপর তারা সবাই মিলে দ্রুত সেই জায়গাটিতে চলে যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানকার সম্পূর্ণ রাস্তাগুলো মানুষের রক্ত দিয়েই ভরে গিয়েছে। এমনকি যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু লাশ পড়ে আছে। অনেকে আবার আহত অবস্থায় তীব্র যন্ত্রণায় চিৎকার করছিল। অনেক মানুষ তা আবার নিজে আহত হলেও সে তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার উপর আবার এখনও যারা সামনের দিকে রয়েছে তাদের উপরও অনবরত গুলি চালানো হচ্ছিল। তবে এত নির্মম দৃশ্য সে যেন আর সহ্য করতে পারছিল না। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানে যতগুলো সাধারণ মানুষ ছিল সেনাবাহিনীদের কাছে আত্মসমর্পণ করতে চাইছিল, কারণ সাদা পতাকার মানে হচ্ছে শান্তির প্রতীক। কিন্তু যারা এই কাজটি করার জন্য সামনে আসে তাদেরকেও সৈনিকরা গুলি করে মারতে থাকে। দেখতে দেখতে সেখানে লাশের যেন মিছিল তৈরি হয়ে যায়। চারিদিকে চিৎকার, কান্না, আহাজারি এবং গুলির শব্দ।
সবকিছু মিলিয়ে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা। সেখানে যেন মানুষের মৃত্যুর প্রতিযোগিতা চলছিল। এখন তাদের মধ্যেই কিছু মানুষ এখানে পিটারকে বারবার বলছিল, তোমার কাছে এখানকার সমস্ত ভিডিও রয়েছে, তুমি এখানে আর থেকো না, যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে এই খবরগুলো প্রচার করো, তা না হলে আমরা বাকি যারা বেঁচে আছি তারাও মারা যাব। তুমি এখন পারো আমাদের শহরের বাকি মানুষদের জীবন বাঁচাতে। এসব কথা শুনে কিম এবং পিটার তখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিম তখন তার গাড়িতে করে পিটারকে নিয়ে রওনা হয় সিওলের উদ্দেশ্যে। তবে ততক্ষণে তাদেরকে সেই আর্মি অফিসার দেখে ফেলেছিল, যার ফলে সে তার কয়েকটি সেনাবাহিনীর ইউনিট নিয়ে পিটার এবং কিমের পিছু করতে শুরু করে এবং আর্মি অফিসার এখানে সমস্ত জায়গাতে অর্ডার দিয়ে দেয় যাতে করে গুয়াংজো শহরের প্রত্যেকটি রাস্তায় বন্ধ করে দেয়া হয়। এদিকে কিম এবং পিটার যখন সেই রাস্তাটিতে আসে, যেই গোপন রাস্তা দিয়ে সে আজকে সকালেও এখানে এসেছিল, সেই রাস্তাটিও এখন আর্মিরা বন্ধ করে দিয়েছে। কিম এতে প্রথমে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু এরপর সে তার মনে সাহস জুগিয়ে চলে যায় আর্মিদের সামনে। আর এখানে সে তার সেই পুরনো বুদ্ধিটাকেই কাজে লাগায়। সে এখানে আর্মিদেরকে জানায় যে পিটার একজন আমেরিকান ব্যবসায়ী, সে গুয়াংজোতে একটি ব্যবসার কাজে এসেছিল আর কারফিউর কারণে সে ফিরে যাচ্ছিল, কিন্তু সে ভুল করে সেই শহরের মধ্যেই তার একটি গুরুত্বপূর্ণ কাগজ ফেলে গিয়েছিল আর এখন সে ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। তো এসব কথা শুনে একজন আর্মি তখন তাদের গাড়িটি চেক করতে শুরু করে। তবে সে যখন গাড়িটির ডিকির মধ্যে চেক করছিল, তখন সে সেখানে কিমের গাড়ির আসল নাম্বার প্লেটটি দেখতে পায়, যেটা এখানে আসার আগেই হুয়াং পরিবর্তন করে দিয়েছিল, যাতে করে আর্মিরা বুঝতে না পারে যে এটা সিওলের গাড়ি। কিন্তু এই আর্মি এখানে খুব ভালোভাবেই বুঝে যায় যে এটাই তাহলে হচ্ছে সিওলের সেই গাড়িটি, যেটাকে ধরার জন্য তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই আর্মি এখানে কিছু একটা চিন্তা করে। এরপর সে তার সঙ্গীদেরকে বলে, এদেরকে ছেড়ে দাও, এদের গাড়িতে তেমন কিছুই নেই। কিম এতে একদম অবাক হয়ে যায়, কারণ সেও দেখেছে যে এই আর্মির নাম্বার প্লেটটি দেখতে পেয়েছে। তবে তারপরও সে এখানে তাদেরকে কিছুই বলেনি। আসলে কোনো না কোনোভাবে এই আর্মি হয়তো বুঝতে পেরেছে যে গুয়াংজো শহরে যা কিছু হচ্ছে সেগুলো অন্যায়, তাই সে নিজে একজন আর্মি হলেও সে হয়তো সেই মানুষদের পাশেই আছে। তবে কিমের এখানে গাড়িটি ছাড়ার আগে আর্মিদের কাছে একটি ফোন আসে, যেখানে তাদেরকে জানানো হয় যে কোনো বিদেশি থাকলে কোনো গাড়িকেই যেন যেতে দেয়া না হয়। আর এই কথাটি শুনতে পায় কিম। তবে কিম তখন ফুল স্পিডে তার গাড়িটি স্টার্ট করে দেয় এবং কোনো মতে সে সেই আর্মিদের হাত থেকে পালিয়ে আসে। তবে ততক্ষণে সেখানে দলবল নিয়ে সেই আর্মি অফিসার চলে এসেছিল এবং তারা এখানে কিমদেরকে গুলি করে মারতেই যাচ্ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল যে কিমদের হয়তো বাঁচার আর কোনো উপায় নেই, কিন্তু ঠিক এমন সময় সেখানে আরও বেশ কয়েকটি ট্যাক্সি চলে আসে, যেগুলো ছিল হুয়াং এবং তার বন্ধুদের ট্যাক্সি। তারা কিম এবং পিটারকে বাঁচানোর জন্যই ছুটে এসেছে। তো তারা এখানে কৌশলে কিমদের গাড়িটিকে একদম সামনে পাঠিয়ে দেয়, যার ফলে কিম পিটারকে নিয়ে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই কাজটি করতে গিয়ে হুয়াং এবং তার বেশ কয়েকজন বন্ধু সেখানেই মারা যায়। আর এই ঘটনাটি পিটার এবং কিমকে আরও অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তবে এবার রাতের বেলা দেখা যায় যে কিম এবং পিটার কোরিয়ার এয়ারপোর্টে এসেছে, যাতে করে পিটার তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে পারে। অন্যদিকে আর্মি অফিসাররা এয়ারপোর্টে খবর নিয়ে জানতে পারে যে পিটার নাকি আগামীকাল সকাল 10টার একটি ফ্লাইটের টিকিট বুক করেছে, অর্থাৎ সে কাল সকালেই কোরিয়া থেকে পালাবে। তাই সম্পূর্ণ আর্মি ফোর্স কাল সকালবেলায় তাকে ধরার প্ল্যান তৈরি করছিল। কিন্তু এদিকে দেখা যায় পিটার এয়ারপোর্টে গিয়ে 1 ঘন্টা পরেরই জাপানের একটি টিকিট কেটে ফেলে। এরপর সে কিমের কাছে এসে বলে যে সে যেন একটি খাতার মধ্যে তার নাম্বার এবং অ্যাড্রেস লিখে দেয়। এরপর সে কিমকে বলে, আমি এখান থেকে ফিরে গিয়ে প্রথমেই এই খবরগুলো টেলিকাস্ট করে দেব, তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমি আবারও ফিরে আসব এবং তোমার সঙ্গে দেখা করব। এরপর কিম একটি ডায়েরির মধ্যে তার নাম এবং ঠিকানা পিটারকে লিখে দেয়। এবার পিটার যাওয়ার আগে কিমকে অনেক শক্ত করে একবার জড়িয়ে ধরে। সে খুব সুন্দরভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে পড়ে। আর কিম সঙ্গে সঙ্গেই ফিরে আসে তার মেয়ের কাছে। সে তার মেয়েকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে শুরু করে, কারণ সে ভাবতেই পারেনি যে সে তার মেয়েকে আবারও দেখতে পাবে। এবার পরের দিন দেখা যায় যে পিটার সেই সমস্ত ভিডিও এবং রিপোর্টগুলো একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যার ফলে দেখতে দেখতেই পুরো পৃথিবীর মধ্যে এই নিউজটি একদম ভাইরাল হয়ে যায় যে কোরিয়ার সরকার কিভাবে সেনাবাহিনীদের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে, যার ফলে পুরো বিশ্বের কাছে কোরিয়ার সরকার স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়। আর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই সরকারকে কোরিয়া থেকে সেনা শাসন তুলে নিতে হয়। এভাবেই কোরিয়ার মানুষ তাদের ন্যায় বিচার পায়। এবার কিছুদিন পরে দেখা যায় যে পিটার আবারও কোরিয়াতে ফিরে এসেছে কিমের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আসলে তাকে কিম যে নাম্বার এবং ঠিকানা দিয়েছিল সেগুলো পুরোপুরি ফেক ছিল, তাই পিটার আর তাকে কোনোভাবেই খুঁজে পায় না।
তবে পিটার বুঝতে পেরেছিল যে কিম হয়তো তার মেয়ের কথা ভেবে কোনো ঝামেলায় পড়তে চাইছিল না, তাই হয়তো সে তার সঠিক নাম ঠিকানা দেয়নি। এবার এই ঘটনার পর প্রায় 23 বছর সময় কেটে যায়। সালটা ছিল 2003। বর্তমানে নতুন সরকার কোরিয়াকে পরিচালনা করছে। পিটারকে বর্তমান সরকার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে, কারণ সেই সময় কোরিয়ার মানুষদের অধিকার আদায়ের জন্য পিটার নিজের জীবন বাজি রেখে যেই কাজটি করেছিল সেটা কোনো কোরিয়ান রিপোর্টারও করতে পারেনি। তাই তারই সাহসিকতার জন্য আজকে তাকে পুরস্কৃত করা হবে। তো এবার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য পিটার যখন স্টেজে ওঠে তখন সে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে। সে এখানে সবাইকে জানায়, আমি আসলে সেই সময় যেই কাজটি করেছি সেই কাজটি শুধুমাত্র আমি একা করিনি, এর পেছনে আমার প্রিয় একজন বন্ধুর অনেক অবদান রয়েছে। মূলত সেই তার জীবন বাজি রেখেছিল বলে আমি আজকে বেঁচে আছি। তার সাহসিকতার জন্যই আমি এই নিউজগুলো সকলের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর আমার সেই বন্ধু হচ্ছে কোরিয়ারই একজন ট্যাক্সি ড্রাইভার। আমার বিশ্বাস আমার কথাগুলো সে এখনো শুনছে, তাই আমি তার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। আমি তার সঙ্গে একবার হলেও দেখা করতে চাই। আর আমার জীবনের এখন শেষ ইচ্ছে হচ্ছে আমি মৃত্যুর আগে অন্তত একবার কিমকে দেখতে চাই। কথাগুলো বলতে বলতে পিটার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে কিম এখনো কোরিয়াতে ট্যাক্সি চালানোর কাজ করে। এরপর কিম এখানে একটি নিউজ পেপারের মাধ্যমে পিটারের বলা এই সমস্ত কথাগুলো জানতে পারে। কিম এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। 23 বছর আগের সেই নির্মম ঘটনা যেন তার চোখের সামনে ভেসে ওঠে। কিম তখন নিউজ পেপারে থাকা পিটারের একটি ছবির দিকে তাকিয়ে বলে, আমিও তোমাকে দেখতে চাই পিটার। মৃত্যুর আগে আমিও তোমার মতো মহান মানুষকে আরও একবার দেখে যেতে চাই। আর এখানেই এই নির্মম গল্পটি শেষ হয়ে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা আসল পিটারকে দেখতে পাই, যে কিনা কিম এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছিল। এমনকি সে তার মৃত্যুর 1 বছর আগে পর্যন্ত কিমের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু তার এই ইচ্ছেটি আর কখনোই পূরণ হয়নি। 2016 সালে সে তার এই অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আর তখন থেকে আজ পর্যন্ত কিমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও সময়ের সাথে সাথে পৃথিবীর এই সমস্ত নির্মম ইতিহাসগুলো চাপা পড়ে যায়। মানুষ ভুলে যায় অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বাজি রাখা মানুষদেরকে। তবে যুগে যুগে পিটার এবং কিমের মতো মানুষেরা বারবার ফিরে আসে, কখনো আবু সাইদ হয়ে, আবার কখনো মুগ্ধ হয়ে।